পাপি হোক পিডাও। এবারে ওয়ার্ল্ড হার্ট ডে 29শে সেপ্টেম্বর। এবারে প্রতিপাদ্য বিষয় ডোন্ট মিস দ্য বিট। এ বিষয়ে সামান্য আলোকপাত করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। ওয়ার্ল্ড আমার পূর্ববর্তী বিজ্ঞ বক্তা ডাক্তার ইকবাল মাহমুদ বলে গেছেন, ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের উদ্যোগে 1999 সালে সর্বপ্রথম ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের প্রেসিডেন্ট অ্যান্টোনিও ডি লুনা উনি প্রথম প্রস্তাব করেন যে সারা বিশ্বব্যাপী হৃদরোগের প্রকোপ কমানোর জন্য, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য একটা দিনকে বেছে নিয়ে ওয়ার্ল্ড হার্ট ডে হিসেবে উদযাপন করার জন্য। তারই ধারাবাহিকতায় প্রথম ওয়ার্ল্ড হার্ট ডে উদযাপিত হয় 2000 সালে। 2000 সালের 24 সেপ্টেম্বর প্রথম ওয়ার্ল্ড হার্ট ডে উদযাপিত হয়। প্রথম স্লোগান ছিল লেট ইট বিট। এটা তখনকার সিডনি অলিম্পিকের সাথে মিল রেখে ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে গুরুত্ব দিয়ে এই স্লোগানটি শুরু করা হয়। প্রথম দিকে ওয়ার্ল্ড হার্ট ডে পালিত হতো সেপ্টেম্বর মাসের তৃতীয় রবিবারে বা শেষ রবিবারে। 2011 সালের পর থেকে এটা একটা নির্দিষ্ট দিনে অর্থাৎ 29শে সেপ্টেম্বরে পালিত হয়ে আসছে এবং এরই ধারাবাহিকতায় 29শে সেপ্টেম্বর বাংলাদেশের সর্বত্র যেমন পালিত হয়েছে বিশ্বের মতো, আমরা পারপিউ দৌড়, র্যালি এবং সমাবেশ এসবের মাধ্যমে এই ওয়ার্ল্ড হার্ট ডেকে উদযাপন করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই আলোচনা সভার আয়োজন করেছি। 2012-তে গ্লোবাল লিডার যারা হেলথের, তারা দেখলেন যে নন কমিউনিকেবল ডিজিজ এগুলো সবচেয়ে বেশি মর্টালিটি, গ্লোবাল মর্টালিটি কারণ ঘটায়। এই জন্য তারা একটা টার্গেট করলেন যে 2025 সালের মধ্যে এই নন কমিউনিকেবল ডিজিজ যার বিপুলই অংশই হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হৃদরোগ, স্ট্রোক, তা 25% কমানোর জন্য একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ হচ্ছে প্রায় এই নন কমিউনিকেবল ডিজিজের অর্ধেক এবং এটা সারা বিশ্বের যত কিলার ডিজিজ আছে তার মধ্যে নাম্বার 1 কিলার ডিজিজ। এগুলো হচ্ছে বিভিন্ন সময় স্লোগান। কেন হার্ট এত ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ড এত গুরুত্বপূর্ণ কেন? আপনারা সকলেই জানেন যে হৃৎপিণ্ড আমাদের বক্ষের মাঝখানে অবস্থান করে এবং মানুষ হিসেবে আমরা একটি মাত্র হৃৎপিণ্ডের অধিকারী। কিছু প্রাণী আছে যেমন অক্টোপাস অথবা স্কুইড, তেলাপোকা, ক্যাঁচো, ওদের হৃৎপিণ্ড একাধিক থাকে। অক্টোপাসের 3টা হৃৎপিণ্ড থাকে, ক্যাঁচোর অনেকগুলি থাকে, আর তেলাপোকার 13টা চেম্বারের একটা হৃৎপিণ্ড থাকে। সে যাই হোক, মানুষের হৃৎপিণ্ড একটা ওয়ান অ্যান্ড অনলি পার্ট। এবং এই হৃৎপিণ্ড কাজ শুরু করে আমরা যখন মাতৃ জঠরে অবস্থান করি, প্রায় 6 সপ্তাহ বয়সে এটা বিট করতে শুরু করে। বলা হয় যে ফার্স্ট হার্টবিট ইজ দ্য ফার্স্ট সাইন অফ লাইফ। এটা হার্ট যেটা পাম্প, পানি পাম্প, যেমন বিল্ডিংয়ের নিচতলা থেকে পানিকে পাম্প করে বিল্ডিংয়ের ছাদ থেকে শুরু করে সর্বত্র পানি পৌঁছে দেয়, হৃৎপিণ্ডও অবিরামভাবে পাম্প করে চলে এবং পাম্প করে রক্ত আমাদের শরীরের সর্বত্র, মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সর্বত্র রক্ত এবং রক্তের মাধ্যমে পুষ্টি এবং অন্যান্য অক্সিজেন ইত্যাদি পৌঁছে দেয়। এবং এই যে পাম্পিং অ্যাক্টিভিটি, এটা অত্যন্ত আমাদের জীবন ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তার হাত হারায় বা পা হারায়, তাকে যদি সঠিকভাবে পরিচর্যা দেওয়া যায় সে বেঁচে থাকবে। কিন্তু হৃৎপিণ্ড বন্ধ হলে 3 থেকে 5 মিনিটের মধ্যে যদি হৃৎপিণ্ডের কাজকে আবার আমরা চালু করতে না পারি, তাহলে সে মানুষকে এই পৃথিবীতে আর রাখা যাবে না। সুতরাং আমাদের পুরো শরীর হৃৎপিণ্ডের উপর নির্ভরশীল। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের হার্টের অর্থাৎ হৃদ স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, যেমন আমাদের খাবার, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইত্যাদি, আমাদের অন্যান্য রোগ আছে, প্রেশার, ডায়াবেটিস ইত্যাদি, এগুলো সব হৃদ স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানবদেহের প্রাণ ক্যালোরি প্রতিদিন এটি প্রায় 1 লাখ বার স্পন্দিত হয়ে সারা শরীরে অক্সিজেন এবং পুষ্টি বহন করে। তবু আমরা অনেকেই হৃদয়ের যত্ন নেওয়ার ক্ষেত্রে অবহেলা, ফলে বিশ্বজুড়ে হৃদরোগ আজ এক নীরব মহামারীতে রূপ নিয়েছে। 2025 সালের বিশ্ব হৃদয় দিবসের প্রতিপাদ্য ডোন্ট মিস এ বিট, অর্থাৎ হৃদয়ের প্রতিটি স্পন্দনকে গুরুত্ব দিতে হবে। কারণ একটি অনিয়ন্ত্রিত অভ্যাস বা অবহেলা একটি স্পন্দন মিস করাই হতে পারে
জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 20.5 মিলিয়ন মানুষ কার্ডিওভাস্কুলার রোগে মারা যায়। 20.5 মিলিয়ন, প্রায় 2 কোটি। এদের 80%-রও বেশি মৃত্যু ঘটে আমাদের মতো দেশে, অর্থাৎ নিম্ন এবং মধ্য আয়ের দেশে। এবং বাংলাদেশে ইকবাল আগেই বলে দিয়েছেন, প্রতি বছর প্রায় 2 লক্ষাধিক মানুষ হৃদরোগে মারা যায়, যা দেশের মোট মৃত্যুর প্রায় 1/4। এবং সবচেয়ে ভয়ের বিষয়, আশঙ্কার বিষয় যে এখন ইয়াংগার এজ গ্রুপ, তরুণদের মধ্যে যাদের বয়স 30 বা তারও কম বা 45, এই তরুণরাও হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন। এবং আমরা আমাদের এই পারফিউ ডেথলেরই প্রাইমারি পিসিআই করতে হয়েছে অনেক তরুণদের। হৃদরোগের ধরন, হৃদরোগ মানেই হার্ট অ্যাটাক না, হার্ট অ্যাটাক ছাড়াও আরও বিভিন্ন ধরনের হৃদরোগ আছে। যেমন প্রথম হচ্ছে হৃৎপিণ্ডের যে রক্তনালীতে যে রোগ হয়, করোনারি আর্টারি কিডনি, রক্তনালীতে চর্বি জমে ক্লট তৈরি হয়। হার্ট অ্যাটাক এটা বিভিন্ন মাত্রায় করতে পারে। আনস্টেবল অ্যাঞ্জাইনা বলি আমরা, আনস্টেবল অ্যাঞ্জাইনা থেকে শুরু করে মায়োকার্ডিয়াল ইনফাকশন, অর্থাৎ হৃৎপিণ্ডের যে রক্তনালী আংশিক বন্ধ হওয়া থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত হতে পারে। এবং এর ফলে রক্ত সরবরাহ বন্ধ হয়ে হৃৎপিণ্ডের কোষগুলো চিরতরে নষ্ট হয়ে যায়। স্ট্রোক যদিও সরাসরি হৃৎপিণ্ডের রোগ নয়, কিন্তু রক্তনালীর রোগ। স্ট্রোক হতে পারে রক্তনালীতে চর্বি জমে রক্তনালী শুরু হয়ে রক্ত সরবরাহ কোনো এলাকায় বন্ধ হয়ে গিয়ে ব্রেইনের কোনো জায়গায়, অথবা কোনো জায়গায় রক্তনালী পাতলা হয়ে ছিঁড়ে গিয়ে সেক্ষেত্রে রক্তপাত হয়ে স্ট্রোক হতে পারে। হৃৎপিণ্ডের মাংসপেশি দুর্বল হয়ে হার্ট ফেলিওর হতে পারে। হৃৎপিণ্ড ছন্দাকারে বিক করতে থাকে। এই ছন্দ যদি নষ্ট হয়ে যায়, অথবা তার গতি যদি কমে যায়, অথবা গতি যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তাহলে এরিথমিয়া, অনিয়মিত স্পন্দন হতে পারে। এছাড়া আছে হৃৎপিণ্ডে তার প্রকোষ্ঠের একটি ঘর, এই প্রকোষ্ঠগুলোর মাঝে আছে দরজা, যাকে বলা হয় ভাল্ব। এই ভাল্বগুলো বাতচর বা অন্যান্য কারণে, বয়সজনিত কারণে রোগগ্রস্ত হতে পারে, তখন ভাল্বটি ডেভেলপ করতে পারে। এছাড়া জন্মগতভাবে কিছু হৃদরোগ হতে পারে। এছাড়া আমি প্রসঙ্গক্রমে বলে রাখি, আমাদের এই বার্গি হাসপাতাল, এই যে আমি যত রকমের হৃদরোগের ধরনের কথা বললাম, সব ধরনের হৃদরোগের চিকিৎসা, ওষুধের চিকিৎসা, দ্যাট ইজ মেডিকেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে ইন্টারভেনশন ম্যানেজমেন্ট, সব কিছু দেওয়ার জন্য আমরা আল্লাহর রহমতে ক্যাপেবল। হৃদরোগের ঝুঁকিগুলো, হৃদরোগ কেন হয়, এই ঝুঁকিগুলোকে যদি আমরা ভাগ করি, আপনার সবগুলোই জানি ঝুঁকি 2 ধরনের হতে পারে। কিছু ঝুঁকি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আর কিছু ঝুঁকি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। নিয়ন্ত্রণের বাইরে যেমন বয়স, অনেকটা বয়স হয়ে গেলে হৃদরোগ হওয়ার ঝুঁকি বাড়ে। তো বয়সকে তো আমরা বয়সের চাকাকে কেউ পেছন দিকে নিতে পারে না। তার পারিবারিক বা জেনেটিক ইতিহাস, পরিবারের ইতিহাসে পরিবারের মধ্যে রক্ত সম্পর্কিত আত্মীয়দের মধ্যে যদি হৃদরোগের প্রভাব থাকে, তাহলে হৃদরোগ হতে পারে। এটাও আমরা বদলাতে পারি না। মহিলাদের তুলনায় পুরুষদের হৃদরোগের হার বেশি। এবং আরেকটা হচ্ছে এথনিসিটি, মানে জাতি। আমরা যারা এশিয়ান, আমাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। এই ফ্যাক্টরসগুলো আমরা কিছু করতে পারি না, এগুলো আল্লাহ প্রদত্ত ফ্যাক্টর। কিন্তু আমরা যেগুলো নিয়ন্ত্রণ করতে পারি সেগুলো কি? সেগুলো হচ্ছে ধূমপান, মদ্যপান, আমাদের খাদ্যাভ্যাস, যেমন উচ্চ লবণ, তেল, ট্রান্সফ্যাটযুক্ত খাবার, সেডেন্টারি লাইফস্টাইল, দ্যাট ইজ পরিশ্রমহীন, শারীরিক পরিশ্রমের অভাব, মানসিক চাপ, অনিদ্রা, স্থূলতা, দ্যাট ইজ ওবেসিটি, কোলেস্টেরল বৃদ্ধি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলো সবগুলোই নিয়ন্ত্রণযুক্ত। প্রতিরোধমূলক জীবনধারা, হৃদরোগ প্রতিরোধ সম্ভব হলে চিকিৎসা খরচ এবং মৃত্যুহার অনেক কমে যাবে। এই জন্য কয়েকটি সহজ পরিবর্তন খুবই জরুরি। নিয়মিত শারীরিক ব্যায়াম, প্রতিদিন অন্তত 30-40 মিনিট হাঁটা বা হালকা দৌড়, সপ্তাহে অন্তত 150 মিনিট অ্যারোবিক এক্সারসাইজ। এবং আমরা অফিসে লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করতে পারি, অথবা আংশিকভাবে আমার অফিস যদি 6 তলায় হয়, আমি অন্তত 3 তলা পর্যন্ত সিঁড়ি ব্যবহার করি, বাকি 3 তলা লিফটে উঠি। এভাবে আমরা আমাদের শারীরিক পরিশ্রমকে বাড়াতে পারি। সুষম খাদ্যাভ্যাস, প্রতিদিন 5 রকমের ফল, সবজিও, লবণ দিনে 5 গ্রাম, দ্যাট ইজ 1 চামচ বা তার বেশি নয়। চর্বি, তেল কমানো, বিশেষ করে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো পরিহার। মাছ, বাদাম, আঁশযুক্ত খাবার বেশি গ্রহণ করা। অভ্যাস পরিবর্তন, যাদের ধূমপানের অভ্যাস আছে তার সম্পূর্ণরূপে ধূমপান
বন্ধ করা, নিয়মিত মেডিকেল চেক আপ, পর্যাপ্ত কোয়ালিটি স্লিপ, ঘুম 7 থেকে 8 ঘন্টা এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা যোগব্যায়াম, মেডিটেশন, মানসিক প্রশান্তি বজায় রাখা, নিয়মিত ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, মেডিটেশন করা, পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানো। চিকিৎসা এবং প্রযুক্তির উন্নয়ন। আধুনিক চিকিৎসায় হৃদরোগ নির্ণয় এবং চিকিৎসা অনেক সহজ হয়। যেমন আমরা সর্বত্র অন্যান্য দেশের অন্যান্য আধুনিক হাসপাতালের মতো আমাদের হাসপাতালেও হৃদরোগ চিকিৎসার জন্য এবং রোগ নির্ণয়ের জন্য ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, এনজিওগ্রাম, চিকিৎসার জন্য এনজিওপ্লাস্টি বা স্ট্যান্ডিং বাইপাস সার্জারি, তারপর এরিথমিয়ার জন্য পেসমেকার, হার্ট ফেলিউরের জন্য সিআরটি, আইসিডি, এই সমস্ত চিকিৎসাই আমাদের এই পার্গদে সম্ভব। তবে একটা কথা না বলতেই নয়, এসব চিকিৎসা ব্যয়বহুল। তাই সেই পুরনো কথা, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, প্রতিরোধই সর্বোত্তম পথ। সামাজিক এবং নীতিগতভাবে আমরা কি করতে পারি? সরকারকে এগিয়ে আসতে হবে হৃদরোগ প্রতিরোধে, স্বাস্থ্যনীতি শক্তিশালী করতে হবে এবং স্বাস্থ্যনীতিতে হৃদস্বাস্থ্যকে যথাযথ গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। জনসচেতনতামূলক প্রচার বৃদ্ধি করতে হবে। আমরা জানি যে মানুষের অভ্যাস গড়ে ওঠে একদম ছোট বয়স থেকে, সেজন্য স্কুল পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে। শহরে পার্ক, হাঁটা পথ, জিমনেশিয়াম ইত্যাদি তৈরি করে মানুষের হাঁটা চলাচল এবং নিয়মিত ব্যায়াম এগুলোকে সহজ করতে হবে। আমি আমার বক্তব্যের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। হৃদপিণ্ড একটি অমূল্য সম্পদ, প্রতিটি স্পন্দন জীবনের প্রতি। তাই 2025 সালের প্রতিপাদ্য ডোন্ট বি সে বিট আমাদের আহ্বান জানাচ্ছে, নিজের হৃদয়কে ভালোবাসুন, সচেতন হোক এবং প্রতিটি স্পন্দনকে সুরক্ষিত করুন। আমার হৃদয়, আপনার হৃদয়, আমাদের সবার হৃদয়, চলুন আমরা সবাই মিলে রক্ষা। সবাইকে ধন্যবাদ। এই ছবিটি দেখুন, আমরা গতকালকে যে র্যালিতে যে উৎসবমুখর পরিবেশে বেলুন উড়িয়ে এই দিনটি উদযাপন শুরু করেছি, আমরা আজকে এই হলের দ্বারা উপস্থিত আছে আমরা সবাই মনে এই প্রতিজ্ঞা করি যে আমরা এখন থেকে আমাদের হৃৎপিণ্ডে, আমার টপিক হচ্ছে প্রিভেনশন অফ হার্ট ডিজিজ। কারণ হার্ট ডিজিজ হওয়ার আগে যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু পেশেন্টের মর্টালিটি বলে কস্ট সব কিন্তু আমরা কমাতে পারি। এবার বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য হচ্ছে ডোন্ট মিস এ বিট। আমরা কিছুদিন ধরে বেশ কয়েক বছর ধরেই একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হার্ট, সেটা 14 ফেব্রুয়ারিতেও আছে আর সেটা 29 সেপ্টেম্বরেও আছে। সে একই চিত্র, সে একই এখন 14 ফেব্রুয়ারি হার্ট নিয়ে কী হয়, 29 সেপ্টেম্বর কী হয়, প্রশ্নটা যাক মনে শুরু হয়ে যাক। 20 সেপ্টেম্বর কি পাচ্ছি, 14 ফেব্রুয়ারিতে যেই হাড়টুকু বেঁচে তার নেচারটা একটু দেখি। সেই হাড়টুকু হচ্ছে ইউজুয়ালি লাভ, প্রচন্ড রকম আবেগ কাছে দিই। সেকেন্ড, মাঝে মাঝে এটা বেদনায় নীল হয়েছে। থার্ড ওয়ান, মাঝে মাঝে একে সত্যি কালো হয়েছে। কিন্তু 29 সেপ্টেম্বরে যে হাড়টুকু আমরা দেখি সে কি কখনো লাল, নীল, কালো হয় না, সে সব সময় হয়েছে সুন্দর এবং দেয়ার ইজ অলওয়েজ। তো সুতরাং আমরা যেটা করব, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 29 সেপ্টেম্বরকে নিয়ে ঘাটাঘাটি হবে। এবার আসি আমরা আর কিছু জিনিস নিই, they are important at different age। সবাইকার একই, ছোট আছে, বড় আছে, মাঝারি আছে, যৌবনে আপ্লুত লোকও আছে, আবার বৃদ্ধ বয়স্ক মানুষ তারাও আছে। আমরাও তো একসময় যৌবনটা পার হয়ে এখন বোধহয় বিক্রির দিকে ধাবিত হচ্ছে। তা আমাদের কোনটা দরকার? তাহলে একটু ইয়াং যারা আছে তাদের কোনটা চায়? এই 13 to 90, which one is the best one? Only কি 29 September or 14 February? No, they only want 14 February, তারা 29 সেপ্টেম্বর চায়নি। সেকেন্ড ওয়ান, age 20 to 35, তারা কিন্তু দুইটাই চাই। তারা হতে 14
ফেব্রুয়ারির যে হারটুকু সেটাও চাই, আর 29 সেপ্টেম্বরের যে হার সেটাও চাই। এবার আসবো 36 টু কন্টিনিউ, তারা কিন্তু আর 40 কে চাচ্ছে না, তারা কিন্তু 29 কে চাচ্ছে। 29 মানে হচ্ছে কি ডোন্ট মিস আ বিট। তো আমরা বুঝতে পারছি যে আমাদের আর 2 ফর্মের দরকার, কিন্তু বেশি দরকার যেটা এই বয়সে সেটা হচ্ছে 29 সেপ্টেম্বর হার্ড হবে। তো আমাদের একটাই এখানে কথা আছে, সেটা হচ্ছে নট অ্যাংশাস বাট বি কশাস অ্যান্ড ডোন্ট মিস আ বিট। সাবে একটা পর্ব আমার শেষ ইচ্ছা। এবার আসি সেকেন্ড পর্বে। এই চেহারাটা সবাই চিনেন নিশ্চয়ই, চিনেন তো নিশ্চয়ই, তাই না? তো হুমায়ুন আহমেদ আমাদের দেশেরই একটা সম্পদ। সে হচ্ছে লেখিক, সে নভেলিস্ট, সে ড্রামাটিস্ট, সে স্ক্রিন রাইটার, সে ফিল্ম মেকার, সে সং রাইটার, সে স্কলার অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে একাডেমিক। এত কিছু যা কণ্ঠে ধারণ করে আছে, তার কি হয়েছিল? সেই দিতে একবার পিএইচডির সুযোগ পেয়েছে। কোন সাবজেক্টের পর? পলিমার কেমিস্ট্রি। কোথায় বেরোছে? নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি। তো নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে তাকে যে পাঠালো, বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি খুব আগ্রহ সহকারে পাঠিয়েছেন হুমায়ুন আহমেদকে, যা বেটা ওখানে গিয়ে তুই এক পিএইচডি করে আস। ও খুব খুশি, যথারীতি আনন্দে আপ্লুত, কারণ সে একটা সুযোগ পেয়েছে। তো নর্থ স্টেট ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে যাওয়ার পর উনি যে সাবজেক্টটা নিয়েছে সেটা হচ্ছে পলিমার কেমিস্ট্রি। পলিমার কেমিস্ট্রি নেওয়ার পর যাওয়ার সাথে সাথে অনেকে তো ব্যাপারটা বুঝতে পারে না যে পলিমার কেমিস্ট্রি জিনিসটা কি। যা কিছু পড়ি তাকে মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনো কিছুই তা মিলে না। তা এখন কী হলো তাতে করে যেটা হলো, ফার্স্ট সেমিস্টার উনি ফার্স্ট সেমিস্টারটা দিলেন, কিন্তু অত বেশি পড়ালেখা হয়নি, কারণ হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। রেজাল্ট হচ্ছে কি আউট অফ 100 অনলি 0 ঠিক আছে। এখন 0/100 পাওয়ার পর তারপর ওনার কী অবস্থা? উনি গেলেন ঘাপে, এবং ওনাকে তো ওখানকার যে পিএইচডি যে গাইড সাহেব এসে ওনাকে ডাকলেন যে আপনি বেটার হচ্ছে আমি এই কোর্সটুকু ছেড়ে দিই, আমাদের বাণিজ্য এলাকায় আপনার দেশে যে কিউএসটির জন্য পাঠিয়েছেন ওনাদের বাণিজ্য রাখেন, অথবা আপনি অন্য একটা সাবজেক্টে যান। কিন্তু কি মন কি মানে তো উনি শুরু করলে তা হচ্ছে সেই পড়ালেখা, তা চেষ্টা। রেজাল্ট কি হচ্ছে? ওনার আজকে সেই অসাম মুভমেন্ট কি সেই রেজাল্ট 100/100। আপনি কোনো স্মোকিং করতে হবে না কখনোই, আমাদের পরিবারেও কেউ করতো না। তারপরও এনভায়রনমেন্টাল টবাকুর কোনো এফেক্ট আছে কিনা তাও বলতে পারবো না। বাইরে খাওয়া দাওয়া আমার একদমই পছন্দ না। বিয়ে থেকে বিয়ের অনুষ্ঠান থেকে দিয়ে আমি আবার বাসায় বাগতাই। আর বাসাতে আমি যদি বলি, আমাদের ওখানে এখন মহান যেসব আইটেম হয় এগুলো ব্যক্তা হয় না, কিন্তু একটা জিনিস আমার একটু মনে হচ্ছিল, হয়তো সোয়াবিন তেলটা একটু বেশি খাওয়া হয়। এতে কি ট্রেডিশন জানি না, সবজি হয়ে যাওয়া সেখানেও প্রচুর পরিমাণ সোয়াবিন তেল থাকে, ডিপ ভাতি সবজি কি। তো খাওয়া দাওয়ার ব্যাপারে অ্যালকোহল বা অন্য কোনো জাতীয় খাওয়া দাওয়ারও আমাদের কোনো অভ্যেস নেই। আবার আমি সুর নেই যাকে দেখতে পাচ্ছেন। আর হাই ব্লাড প্রেশারের ব্যাপারটাতেও আমি ছিলাম না কখনই, এখনও কমে থাকে, বেশি দিকে যায় না। এরপরও আমি হার্টের রোগী। তো আমি আসলে এই গত বছর 1 বছরের চেয়ে বেশি হলো। আমি একদিন চেম্বার থেকে দিয়ে খাওয়া দাওয়া করলাম,
পরে কতক্ষণ একটু মোবাইল দেখলাম, তারপরে 12:30টার দিকে হবে। এরপর আমি যাক সোফা থেকে একটু উঠে দিয়ে এবারে একটু শুই। এই এক পা দুই পা দেওয়া মাত্রই হঠাৎ করে একদম পুরো বডিটা কেমন যেন মানে ইলেকট্রিক শকের মতো করে মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে গেল। মানে এটা আমি খুঁজেতেও পারি না যে এরকম মনে হচ্ছে। আমি আগে মনে করতাম হার্টের ডিজিজ হলে খুব তীব্র ব্যথা এরকম কিছু হয়, পুরো একটা সেন্টেন্সও নাকি বলতে পারা যায় না। তো যাও, আমি হঠাৎ করে বললাম কি ব্যাপার, আমার এরকম লাগতেছে কেন? একটু গিয়ে খাটের পাশে বসে বললাম, আবার দেখলাম না কোনো ভালো লাগতেছে না। হঠাৎ করে উঠলাম, আপনারা জানেন আমার মেয়েও সিটন মেডিকেল কলেজে পড়ে। তা আমি বললাম এই মেয়েকে তোলো একটু। আবার চিন্তা করলাম ওই বাচ্চা মেয়েরও কী করবে। হঠাৎ করে মনে হলো আমার টুস থাকতে আমি কাউকে ফোন দিই, আমার কলিগদেরকে ফোন দিলাম। বোধহয় একটু মনে হলো একটু উজু করিনি, দ্রুত একটু পর্যন্ত করতে পারছি। আর আমার কলিগ যারা ছিল ও মেডিকেল সার্জারির মঞ্জুর ছিল। আমি বললাম আমার এই অবস্থা, মনে হচ্ছে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি এখন কী করবো, ওই দিকে যাবো কি না? বলে যে না, আমরা সবাই আসি, আপনি ইয়েতে আসেন, পার্ক ভিউকে চলে আসে। তারপরে আমি খুব দ্রুতই আসলে হয়ে গেছে, মোটামুটি আধা ঘন্টার ভিতরে আমি বোধহয় পার্ক ভিউতে আসতে পারছি। আসার করে এখানে আমাদের ডাক্তার ইকবালের সাথে কথা হয়েছে আমার কলিগদের মাধ্যমে। বলে যে উনি আছে, উনি রেডি, মোটামুটি আপনি চলে আসেন, কোনো অসুবিধা নেই। তা আমি আসলাম। এখানে আসার পরে আমাদের কিছু মেডিসিন খেতে দিল। খাওয়া করে মনে হচ্ছিল যেন একটু তীব্র হচ্ছে। এর ভিতরে ওনারাও করে নিয়ে আসলো ক্যাটনারে, এবং ডাক্তার ইকবালের নেতৃত্বে খুব দ্রুতই ওনারা নিজেরাই সব ডিসিশন মেকিং করলো, সব কিছুর অ্যারেঞ্জ করলো। আমার বাইরে ডাক্তার মতিয়ার রহমান খান আপনারা থানেন, উনিও আসছে। একটু আমি শুনতেছিলাম যে হ্যাঁ ইকবাল তোমরা যা করার এখন করে ফেলো, কোনো সমস্যা নেই। তো খুব দ্রুত ওনারা ডিসিশন নিতে পারলো, ওনাদের টিম ওয়ার্ক ছিল। এবং আমাকে যখন ক্যাটনারে দিল, আমার একটা শব্দ জানা ছিল বিমরা আতা দিয়ে অপারেশনটা শুরু হয়, অথবা রেডিয়াল আতারি এরকম। কিন্তু বিমরা আতারির ব্যাপারে আমি ডাক্তার হিসেবে যেহেতু একটা শব্দ জানি, খুব ভয় লাগে আমার। আমি অন্যদিকে তাকিয়ে আছি, আমার বুকের উপরে কারো হাতটা একটু বুঝতে পারতেছি কিচ্ছু হচ্ছে। আমি মনে করছিলাম ওনারা হয়তো ডিসিশন নিচ্ছেন কি করবে না করবে ইত্যাদি। কিন্তু এর ভিতরে দেখি যে ওকে ডান, ওনারা এটা বলে যখন ইয়ে করলো, তখন আমার অবস্থা আমি নিজেই বুঝতেছিলাম না যে কখন কী হলো, কত সময়ের ভিতরে ডিসিশন নিলে ট্রিটমেন্ট করলে। সম্বন্ধী শালা ভাই যারা আছে তারা ফোন করতেছে বাংলাদেশে রিং পরানো হয় নাকি, এটা আবার কেমন? আমরা দ্রুত আমরা এই ইন্ডিয়া নিয়ে যাব, 12 দিকে চিকিৎসা হবে। আমরা যত দ্রুতের মতো চেষ্টা করব এটা করার জন্য, কত আমরা টাকা যাব। তো আমি ওনাদেরকে কোনো অবস্থাতে বোঝাতে পারতেছি না। জাস্ট আগের দিন বলা রাতে আমি আবার স্যারের সাথে ইকবাল সাহেবের সাথে দেখা করে বলতে যে আমি কালকে আপনার এখানে ভর্তি হয়ে যাব, কিন্তু বাড়িতে আমি কাউকে জানাই না যে আমি ভর্তি হবো এখানে। আমি অফিস থেকে ছুটি নিয়ে, আমার অফিস হচ্ছে আন্দরবিল্লা, আমি অফিস থেকে সকাল 8টায় ছুটি নিয়ে, জাস্ট 9টায় ছুটি নিয়ে 9টায় নাস্তা করে 9টায় সরাসরি আমি পার্ক ভিউতে চলে আসি। আসার পর আমি ইকবাল স্যারের যে বাইকটা আমাকে দিল ওইটা আমি জাস্ট ওনাদেরকে দিলাম। এরপর আমার আজ কোনো কাজ করতে হয়নি। পার্ক ভিউ এই যে ওনারা আমাদেরকে যে সেবা দিচ্ছে, আমাকে যেখানে নেওয়ান ঠিক ওনারা আমাকে ওখানে নিয়ে গেছে, যা করা, এবং এত ভালোভাবে যে করছে যা আমি কখনো কল্পনাও করিনি। কি বলবো, আমি যখন এখানে আসি আমার পকেটে ছিল মাত্র 1000 টাকা। আসার পর আমি জিজ্ঞেস করবো এখন কোনো টাকা পয়সা দিতে হবে কিনা, ওনারা বললো না এখন কোনো টাকা দিতে হবে না, এটা পরবর্তীতে দিতে হবে, আপনার যখন গাইডিয়ান আসবে তখনই ওনারা টাকা পয়সার ব্যাপারে চিন্তা, আপনার কোনো টাকা পয়সার কোনো চিন্তা নাই, আপনার রিল্যাক্সে থাকবেন। এবং চিকিৎসা পর আপনার টাকা পয়সা যত লেনদেন এটা পরে হবে, আগে আপনার চিকিৎসা। ইকবাল মাহবুব স্যার আমাকে যে ভরসা দিচ্ছেন এবং ওনার যে পরামর্শ, আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার কাছে। বিশেষ করে এই পাকবির কাছে আমি কৃতজ্ঞ। আমার যে অবস্থা হয়েছিল হয়তো আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। যাও
পরবর্তীতে এখানে যে চিকিৎসা রয়েছে এটা তো আমি তুলে ভালো অনুভব করছি এবং তাদের যে ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা এবং কর্মকর্তা কর্মচারীদের যে আচরণ এটা অত্যন্ত ভালো। আর হাবের বিষয় মূলত আমরা যারা চাকরিজীবী আসলে আমাদের খাওয়া দাওয়াটা তেমন ঠিক থাকে না, মেসে খেতে হয়, বিভিন্ন হোটেলে খেতে হয়, অনেক সময় আমরা এটা কন্ট্রোল করতে পারি না। তারপর আমরা চেষ্টা করি কন্ট্রোল করার জন্য। আমি কটা বাড়াবো না, লাঞ্চের টাইম আমার অফিস টাইম, সেজন্য আমি প্রথমে পার পিওর সম্মানিত এমডি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ডক্টর ইকরাম মাহমুদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সময় খুবই কম, শুভেচ্ছা বক্তব্য রাখবো। একটি কথাই আমি বলবো, সেটা হচ্ছে আমরা সবাইকে উপদেশ বিতরণ করি, সবাইকে বলি গুড লাইফস্টাইল চেঞ্জ ক্রাইম প্রিভেনশন, অনেক ধরনের কথা বলি আমরা, কিন্তু আমরা নিজেরা সেটা পালন করি না। আমি নিজেও একটু আগে বসে বসে আমার এই যে কোলেস্টেরলটা এবং বয়স সব কিছু মানে 20 স্কোরের মধ্যে ক্যালকুলেটর দিলাম, দেখা আমার আসছে 12.5%। ইকবাল মাহমুদ বললো যে আপনাকে এটা 7.5% না লিখতে হবে। আমি মনে করি আসলে আমার সামনে যে সমস্ত চিকিৎসকরা আছে কম বেশি কিন্তু সবার একটু এরকমই স্ট্যাটাস। তো সবাইকে অনুরোধ করব, আমাদের এই দিকটা আমরা চিন্তা করব, আমাদের লাইফস্টাইলটা আমরা কীভাবে মডিফাই করতে পারি। আমরা সবাই একটু রুগী দেখি বাড়াটা একটা ঘুমাই 2টার সময়, সাথে ব্রেন ব্যাক অনেক কিছু আছে, খুবই হবে অনেকগুলো স্ট্রেসের মধ্যে আমাদের থাকতে হয়। তো আমাদের চেষ্টা করা উচিত বিশেষ করে ব্যায়ামটা করা এবং খাদ্যাভ্যাসটা পরিবর্তন করা। তো সবাইকে অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করতে পারবে হসপিটালকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগ দানের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি 3 জন স্পিকারকে, একজনের সম্ভবত আমি জাহাঙ্গীর ভাইয়ের উপস্থাপনাটা শুনতে পারি না, এই জন্য দুঃখিত। বাকি 2 জন ডাক্তার শারেফ ভাই আর সাদি ভাই, ওনাদের 2 জন এত সুন্দর সাবলীল উপস্থাপনা এটা আমাকে মুগ্ধ করেছে। এবং তারেফের যেই প্রেজেন্টেশনটা খুবই ইনফরমেটিভ প্রেজেন্টেশন ছিল, যারা ভালোভাবে শুনেছেন আমার কাছে মনে হয় যে যদি এটা অনুধাবন করতে পারেন এবং নিজের জীবনে যদি ব্যক্তি জীবনে যদি পারিবারিক জীবনে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে আজকের টেস্ট সাকসেসফুল হবে উদযাপনটা। আমার কাছে আজকের এই প্রোগ্রামটা অন্যদিক দিয়েও একটু বর্ণিল মনে হইল, কারণ এদের মধ্যে একটু ডাইভার্সিটি ছিল। এখানে শুধুমাত্র উপস্থাপনা ছিল না, এখানে বিভিন্ন স্তরের যে পেশেন্টগুলা কার্ডিয়াক সমস্যাগুলো নিয়ে হসপিটালে এসেছে, তাদের সেবা পেয়েছে এবং কার্ডিয়াক ডিজিজ রিলেটেড তাদের অভিজ্ঞতাগুলা শেয়ার করেছে। ডেফিনেটলি একটা বৈচিত্র্যময় ছিল। তো আমি এই দিবসের প্রেক্ষাপটে যদি বলতে চাই, হার্ট ডিজিজের জন্য কিছু রিস্ক ফ্যাক্টরস আছে যেগুলা কিছু মডিফাইবল, কিছু নন মডিফাইবল। আমরা অনেকে জানি, আছে ডাক্তার হিসাবে জানি। তার মধ্যে মডিফাইবল যে রিস্ক ফ্যাক্টরসগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে স্মোকিং, ডায়াবেটিস মেলাটাস, হাইপারটেনশন, কোলেস্ট্রল লেভেল বেশি, ওবেসিটি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। তার মানে কি, এই মডিফাইড রিস্ক ফ্যাক্টরগুলো আমরা চাইলে নিজেদের মধ্যে আয়ত্তের মধ্যে রাখতে পারি। আমরা মনে করি যে এই জায়গাটা যদি আমি কন্ট্রোল করতে পারি এবং সচেষ্ট থাকতে পারি এই বিষয়গুলো কন্ট্রোল করার জন্য, আমার কাছে মনে হয় যে হার্ট ডিজিজ আমরা অনেকাংশে আমরা কন্ট্রোল করতে পারব। তো এই জন্য আমার যদি কোনো অ্যাডভাইস থেকে আমি বলবো যে প্রথমে যেটা সেটা হচ্ছে আপনাকে স্মোকিং এটা টোটাল স্টপ করতে হবে। আমাদের ডাক্তারদের মধ্যে অনেকে এই বদভ্যাস আছে, কারণ আমাদের একটা স্টাডি হয়েছে কিছুদিন আগে, এর মধ্যে দেখুন আমাদের ডাক্তারদের অনেকের স্মোকিংয়ের বদভ্যাস আছে। আপনারা প্লিজ এটা কুইট করে। দ্বিতীয় নয় সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন। এটা সব জায়গায় সব ডিজিজের সাথে আজকাল
রিলেটেড এজ এ মেটাবলিক সিগন্যালের অংশ হিসেবে এটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। তো লাইফস্টাইল মডিফিকেশনের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খাদ্যাভ্যাস এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই দুটো জায়গাকে আমরা ঘরে বাইরে সব জায়গায় বিষয়টাকে অনুধাবন করতে হবে, কারণ আজকে ইয়াং ছেলে মেয়েও কিন্তু হার্ট ডিজিজ আক্রান্ত হচ্ছে। এটা মাথায় রাখতে হবে। আজকে যে প্রতিবাদ্য ছিল যে ডোন্ট মিস এ বিট, আমি মনে করি যে আমার নিজের একটা বিটও মিস হবে না যদি আমি এই অভ্যাসগুলো নিজের লাইফস্টাইলটা যদি মডিফাই করতে পারি। আমার জেনারেশন তার হার্টবিট মিস করবে না যদি আমি আমার পরিবার থেকে এই অভ্যাসটা তৈরি করে দিতে পারি। সোনারাল আমার থাকবে উপলব্ধি থেকে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, নিজের হার্টবিট মিস করবে, আপনার নিয়ার ডিয়ার পিয়ার যারা আছে তাদের জন্য হার্টবিট। এই ওয়ার্ল্ড হার্ট ডে সেমিনারে আছে আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক জসীমতি স্যার, মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানিত কনসালটেন্ট বৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত লেভেলের কার্ডিওলজিস্ট বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকলের চিকিৎসক বৃন্দ। তো সবচাইতে আমাদের যারা আজকে আমাদের অতিথি, আমাদের সম্মানিত পেশেন্ট রোগীবৃন্দ এবং আমাদের বিভিন্ন মিডিয়া বন্ধী এবং এসকেবির কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত রোগীদেরকে যারা আমাদের পারভিউর উপর আস্থা রেখেছে। তো ওনারা আস্থা রাখার কারণেই পারভিউ আজকে কার্ডিয়াকে বলা যায় অনেকের মধ্যেও উন্নত। এটা হচ্ছে শুধু আমাদের রোগীদের কারণেই। আমি আমাদের সম্মানিত রোগীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা আমাদের প্রতি আস্থা রাখার কারণে। আমরা চেষ্টা করি পারভিউ ক্ষেত্রে 24 ঘন্টা যে 24 ঘন্টা চালু থাকে। এটা আমাদের যারা এখানে কনসালটেন্ট আছে ওনাদেরকে ধন্যবাদ। ওনারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে ওনারা 24 ঘন্টায় আমাদের পারভিউ ক্যাথলেবের যে ইমার্জেন্সি সার্ভিস চালু থাকে এবং আপনি যখনই আসবেন আমাদের কনসালটেন্ট দ্রুত সময়ের মধ্যে কার্ডিয়াকে চলে আসে, ওনাদের রোস্টার থাকে, ওনারা এসেই দ্রুত সময়ের মধ্যে যাহা করা তাহা করে। এই জন্য আমি আমাদের সম্মানিত কনসালটেন্টদেরকেও আজকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকটা নতুন সংযোগ করতেছি কার্ডিয়াকে, যেটা আমাদের এখনো নাই, অনেক কয়েকটা সেন্টার আছে, সেটা আইবাস যেটা হচ্ছে ইন্টারভাসকুলার আল্ট্রাসাউন্ড, যেটা দিয়ে হার্টের যে আপনাদের এই যে ওটার সাইজটা যেটা যে পরিমাণ হয়েছে ব্লক, ওই ব্লকে অ্যানাটমি দেখা যায়। শুধু অ্যানাটমি দেখলে হবে না, ওইটা কিছু রয়েছে যেটা ওটার জন্য আর এফএফআর যেটা ফাংশনাল ফ্লো রিজার্ভ, ওটাও যে দেখা যায়, ওইটাও আমরা অর্ডার দিচ্ছি ইনশাল্লাহ। ওই যে শর্ট টাইম আইবাস এফএফআর সহ আমাদের পারভিউতে সংযুক্ত হবে। অলরেডি এলসি হয়ে গেছে, এলসি ওপরে উইদিন শর্ট টাইম ইনশাল্লাহ বোস্টনের যেটা ওয়ার্ল্ডের সবথেকে ফেমাস বোস্টন আমেরিকান কোম্পানি, ওটার সাথে আমাদের কন্ট্যাক্ট, ওটা আমরা অর্ডার দিচ্ছি। তো 2-3 শর্ট টাইম আইবাস আসতে আর অত্যন্ত নিখুঁতভাবে অ্যাপ্রোপ্রিয়েট সাইজ এবং কার লাগবে কি অনেকে সবাই কিন্তু ব্লগে লাগে না, ওই আইবাস এগুলো দিবে, কার স্টেল লাগবে কার স্টেল লাগবে না ওখানে বলে দিবে এবং কম সাইজ দিবে, ওটা আইবাসগুলি। ওই জন্য এটা অত্যন্ত ব্যয়বহুল একটা প্রযুক্তি, ওটা আমরা সেটা অর্ডার দিয়েছি ইনশাল্লাহ চলে আসে। কিন্তু সবাই যেটা এটা সম্ভব না, এটা এত ব্যয়বহুল যে যার যদি আমাদের সবাই ইন্স্যুরেন্স থাকতো, রাষ্ট্র যদি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতো তাহলে কিন্তু এই যে এই সার্ভিসটা সকলের জন্য অ্যাফোর্ডেবল থাকতো। এই জন্য সরকার যদি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে তাহলে কিন্তু একে সবাই নিতে পারবে, যার তখন আর এই যে রেটের আর করবে না। বাইরে যারা করে ওরা কিন্তু মেক্সি ইন্স্যুরেন্স থাকে, তার বলতে পারবে যে কত টাকা পড়ে যেতে চাবে। যাক, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে রোগীদের ব্যাপারে আমি আরেকটা কথা বলবো, আমি গোবিন্দতে শেয়ার করতেছি। আমরা প্রাইমারি পিসে করার পরে আমাদের টিম রোগীকে সবরে নার্সিং করে এবং পেশেন্ট ওখান থেকে আসে বাইরে হইতে পারে না, বাইরে হলে কিন্তু একটা সমস্যা। আমাদের একটা অভিজ্ঞতা, আমাদের একটা সম্মানিত পেশেন্ট একটু বয়স্ক, উনি এই যে প্রাইমারি পিসের পরে ওখান থেকে সবসময় বেরোতে চায়, বাইরে চলে যাবে, বাইরে মোবাইলের কথা বলো, তো মোবাইল ওনাকে কেউ দেয় না, অনেকে বাইরেতে দেয়, বাইরে সিনেমাকে আটকে রাখে। এখন এটা খুব ইনসাল্টি ফিল, উনি 5 দাঁড়িয়ে ইনসাল্টি ফিল করার পরে উনি খুব ইনসাল্টি ভরে পরবর্তীতে দেখি যে উনি আমাদের তো উকিল নোটিশ পাঠায়, আমরা ওনাকে এই যে এখান দিয়ে বাইরে দিয়ে দিনে পাখিয়ে বিচার করে ওদের উকিল নোটিশ করে, এটা আমরা খুব রেস্ট্রিকশন করি এবং আমরা বেঁকে যে 3 দিনে আমরা চেষ্টা করি, 4 দিন চেষ্টা করি, আমরা কোনো কম্প্রোমাইজ না করি। কারণ একটা রোগী একদিন আগে চলে যায় তাহলে কিন্তু আমাদের অনেক হয়, আমাদের অনেক লাভ হয়, কারণ আমরা আরেকটা পেশেন্ট দিতে পারি।
কারণ আমাদের সিটি একটা ক্রাইসিস, আমরা যে চেষ্টা করলে আমরা যদি আগে আর্লি ডিসকাস করি তাহলে কিন্তু প্রতিষ্ঠানের লাভ হবে, আপনার লাভ হবে। কিন্তু আমরা চাই যে প্রতিষ্ঠানের লাভ নয়, পেশেন্টের লাভ। একটা পেশেন্টের টোটাল যদি স্টে করে তাহলে ওনার যে সার্ভিসটা ইস্যু রইল এবং উনি পরবর্তীতে বাসায় গেলে ওনার যে সার্জারিটা মানে কারিয়ার যে এই যে কমপ্লিকেশনটা অনেকটা কমে যায়। আমি তার সেটা একটু আমার শেয়ার করলাম। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ ব্যাপী দীর্ঘক্ষণ আপনারা এখানে এসে আমাদের প্রোগ্রামগুলো এনজয় করেছেন এবং আমি বিশেষ করে সময় প্রিন্সিপাল মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। উনি আজকে এসে আমাদের প্রোগ্রামকে অনেক মানে এনলাইটেড করেছেন এবং আমাদের সম্মানিত কনসার্নে কাটিয়ে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা এখানে এসেছেন, আমাদের বিশেষ করে আমাদের সম্মানিত রুগীরা যারা আমাদের আস্থা রেখেছেন আজকে এই প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রামকে অনেক ধন্য করেছে সবাইদের এবং এসকেপকেও ধন্যবাদ। আমাদের সম্মানিত যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন আমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ হচ্ছে হৃদরোগের কারণে এবং কি বাংলাদেশেও মৃত্যুর সর্বোচ্চ কারণ হচ্ছে হৃদরোগ এবং বলা হয় যে প্রতি 3 জন একজন হচ্ছে হৃদরোগের ঝুঁকিতে থাকেন। তো আমরা আমাদের প্রথম বিষয় হচ্ছে যে আমাদের যেহেতু একটা লো ডেভেলপড কান্ট্রি বা না ডেভেলপ কান্ট্রি, আমাদের হৃদরোগ হচ্ছে অনেক ব্যয়বহুল। হৃদরোগ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ওষুধের অনেক বেশি দাম এবং সারা জীবন ধরে খেতে হয়। তাই আমরা চাইবো যে হৃদরোগ প্রতিকারের চেয়ে আমরা আগে প্রিভেনশন করতে চাইবো, প্রতিরোধ করতে চাইবো। প্রতিরোধ করার জন্য আপনারা জানেন যে আমাদের কিছু নাম্বার আমাদের জানতে হয়, যে আমাদের BMI-টা হচ্ছে 25-এর নিচে রাখা, ওবেসিটি অ্যাভয়েড করা। তারপর HDL কোলেস্টেরল, যেটা আমরা জানি যে এটা প্রোটেক্টিভ কোলেস্টেরল, হার্টে যে প্ল্যাকিং হয় এটাকে হচ্ছে প্রিভেন্ট করে, এটা 50-র মধ্যে রাখা। আর হচ্ছে LDL যেটা, এটাকে হচ্ছে 100-এর নিচে রাখা। এগুলো হচ্ছে আমাদের 25, 50 এবং 100 এগুলো হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা সবাই এটা আসলে একটু মুখে বললেও করাটা কঠিন। আমরা সবাই হচ্ছে নিয়মিত যদি সুস্থ জীবনযাপন, শারীরিক চর্চা, সপ্তাহে যদি আমরা 5 দিন 30 মিনিট করে হাঁটি, সুষম খাবার তখন এগুলি যদি আমরা করি এবং যাদের ডায়াবেটিস, হাইপার টেনশন, ওবেসিটি এবং ফ্যামিলি হিস্ট্রি থাকে হৃদরোগের, তারা অনেক বেশি ঝুঁকিতে থাকেন। সেক্ষেত্রে হচ্ছে আমরা এগুলি অ্যাভয়েড করার চেষ্টা করবো এবং কন্ট্রোলে রাখার চেষ্টা করবো। আর আমরা যারা এখানে কনসালটেন্ট আছি, আমরা নিজেরও আপনারা জানেন যে ASCBD স্কোরিং করা যায়। আপনি যদি মোবাইলে ASCBD রিস্ক এস্টিমেটর লিখেন, ওইখানে আপনার লিপিড প্রোফাইলটা দিলে এবং আপনি ডায়াবেটিক, হাইপারটেনসিভ কিনা 4-5টা প্যারামিটার দেখ, ওই প্যারামিটারটা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার 10 বছরের মধ্যে হৃদরোগ হওয়ার ঝুঁকি কেমন। ওইটা দিয়ে কিন্তু আমাদের চার্ট লাগবে কি লাগবে না আমরা বুঝতে পারি। তো আমি আজকে সবাইকে ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে পারভিউ হসপিটাল হৃদরোগ বিভাগ থেকে পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো নিজের রিস্কে এস্টিমেট করতে। ইটস ভেরি ইজি। এখানে IS স্টোরে অথবা অ্যাপল স্টোরে ক্যালকুলেটরটাও আছে, অথবা আপনি অনলাইনে ASCBD অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ এটা রিসের টিউটারটা চেক করে আপনার কী কী করতে হবে, এটা তো একটা গাইডলাইন দিয়ে দেয় আপনাকে স্ট্যাটিন নিতে হবে কি না, আপনি কত রুগী কী হাঁটবেন না করবেন, একটা রিস্ক স্কোর দিয়ে দেয়। সবাই নিজের রিস্কটা জানবো এবং সবাই সুস্থ জীবন যাপন করে হৃদরোগ থেকে নিজে দূরে থাকতে এবং নিজের আপনার সেক্টর যে পেশেন্ট থাকে আর কি সবাইকে আমরা সচেতন করব। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।